অবশেষে আজ ভারতের রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করে। আপনারা দেখেন সেই সাদ্দাম বাগেরহাটের ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে খুব উত্তেজনাকর পরিস্থিতিতে গিয়েছে। এদিকে আজ ভারতে প্রকাশ্যে শেখ হাসিনা বক্তব্য দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেয়, নির্বাচনের আগেই বাংলাদেশকে দখল করবে আওয়ামী লীগ কর্মী দিয়ে। আন্তর্জাতিক সাপোর্টও এবার শেখ হাসিনার উপরে আছে। আওয়ামী লীগের এই কঠিন সময়ে শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন কেন? তিনি কি আসলেই দেশে ফিরতে পারছেন সহসা? শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বক্তব্য দেন, কোথাও না কোথাও কথা বলেন। আজকে তারই একটি কথা নিয়ে আমরা আলাপ করব। এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়ায় এবং করবেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। পুতিন আজকে এমন এক সিদ্ধান্ত নিয়েছে, তার এই সিদ্ধান্ত সারা পৃথিবীতে আরো একটা অস্থির এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। এই খবর যখন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক গরম করে ফেলেছেন, আর নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য ফিরে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সত্যি সত্যি হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। এদিকে এক নিমেষেই রাজনীতির চাকা ঘুরিয়ে দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে প্রথম প্রকাশ্যে লোকসভায় ভাষণ দিলেন তিনি। নির্বাচন বানচাল করতে মাঠে গেরিলা বাহিনী নামানোর ভয়ানক প্ল্যানে মেতেছেন তিনি। সরকার পতনের আন্দোলন শুরুর ঘোষণা দিয়ে বিশ্বের অধিকাংশ দেশ এবার শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। আজকে ভারতের রাস্তায় শেখ হাসিনা প্রকাশ্যে একটি বক্তব্য দেয় এবং এই বক্তব্যতে বাংলাদেশকে, ডক্টর ইউনূসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশের নির্বাচনের আগেই আওয়ামী লীগ কর্মীরা বাংলাদেশ দখল করবে এবং অস্থিতিশীল পরিবেশ ঘটাবে। শেখ হাসিনার এই প্রকাশ্যে বক্তব্য দেখে দেশের প্রত্যেকটা মানুষের কাঁপুনি শুরু হয়ে যায় এবং তার এই বক্তব্যটা ইতিমধ্যে আমাদের কাছে আসে। সেই বক্তব্য সম্পূর্ণ ধারাবাহিকলি দেখাবো এই একটি ভিডিওতে। অন্যদিকে এই বক্তব্যের প্রতিক্রিয়া করে অনেকে অনেক কথা বলতেছে, মানে শেখ হাসিনার বক্তব্যে কি কি সে তুলে ধরেছে এইটার আলোচনা করে। আসুন আমরা কথা বাড়াবো না, দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আপনারা দেখেন সেই সাদ্দাম বাগেরহাটের ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বারবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে। সে গ্রেপ্তার থাকা অবস্থাতে একটা শিশু সন্তান হয়েছে, যে শিশুটাকে সে দেখতেও পায়নি এবং তাকে বাগেরহাটের জেলে রাখেনি। বাগেরহাটের জেলে রাখলে তো তার পরিবার তার সাথে দেখা করতে পারতো, অন্তত ওই শিশুটাকে তো কোলে নিতে পারতো, দেখতে পারতো। তাকে নিয়ে খুলনা জেলে রেখে দিয়েছে। তার জামিনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে, এমনকি জামিন দেবে বলে টাকাও খেয়েছে, তারপরেও জামিন দেয়নি। একবার জামিন হয়তো আরেকটা মামলা দেয়। আজকে তার স্ত্রী এবং শিশুপুত্র তাদেরকে মৃত অবস্থায় ঘরে পাওয়া গেল। কিভাবে ঘরে তাদের মৃত থাকলো? দেখা গেল ফ্লোরে শিশুটা মৃত পড়ে আছে, ছোট্ট একটা কচি শিশু। তার মৃত্যুর জন্য দায়ী কে? ডক্টর ইউনূস কি এ দায় নিজেকে সরাতে পারবে? আসিফ নজরুল, তাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং ইউনূস, এই দায় থেকে কি তারা মুক্তি পাবে? এই দায়বদ্ধতা তাদের তো থাকবে, তাদের উপরে এই দায় দিতে হবে। আর সেই সাদ্দামের স্ত্রী, সে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। একটা জিনিস কিন্তু লক্ষণীয়, ওর পোস্টমর্টমটা করা উচিত। আর যেভাবে সে গলায় ঝুলে আছে, তার পাটা পড়ে আছে ঠিক বিছনার এক পাশে, আর বিছনার উপরে একটা চেয়ার রাখা। একটা মানুষ যখন গলায় ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মারা যায় না, 15 থেকে 20 মিনিট লাগে ওই ঝুলে থাকা অবস্থায় তার শ্বাসটা চলে যেতে। এটা তো ডাক্তারের কথা। যখন ওরকম যন্ত্রণা চলে আসে, মানুষ কিন্তু ছটফট করে। ও যদি ওই অবস্থায় ঝুলে থাকতো, তাহলে সে যে ছটফট করতো, তো ওই চেয়ারটা তো ওইভাবে দাঁড়িয়ে থাকার কথা না, একটা প্লাস্টিকের চেয়ার, সেটা তো দাঁড়িয়ে থাকার কথা না। হ্যাঁ, বলা হচ্ছে সুইসাইড করেছে। আদৌ সুইসাইড করেছে না তাকে হত্যা করা হয়েছে, সেটা যেমন দেখা উচিত, পাশাপাশি এটাও দেখতে হবে যে সে যে সুইসাইড করলো, কেন করলো, এর পিছনে কে প্ররোচনা দিয়েছিল। যদি সুইসাইডও বলে, তাহলে এটাই বলতে হবে যে তার সুইসাইডটা কেন। একটা মেয়ে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেন সুইসাইড করতে যাবে? তাহলে সুইসাইডটা করলো, ওই বাচ্চাটাকে মারলো কে? বা ও সুইসাইড করলো, তার কে তাদেরকে প্ররোচিত করলো? এই প্ররোচনা তো ইউনূস আর এই আসিফ নজরুল বা তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাগেরহাটের যারা বিএনপি শিবির করে, তারা কে দায়িত্ব এড়াতে পারবে? এড়াতে পারবে না। কই, তাদের তো বিচার হয় না। কি দুর্ভাগ্য! একটা শিশু সন্তান হলে বাবা আসে দেখতে, না? আর মৃত শিশু আর মৃত মা যাচ্ছে, জীবিত স্বামী এবং বাচ্চা যাচ্ছে তার বাবাকে দেখতে। ঘটনা, বাবাকে দেখতে তারা যাচ্ছে না, লাশ দেখতে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। লাশ দেখাতে কেন?
যদি সময় মতো ওকে জামিন দেওয়া হতো, অন্তত ওই সন্তানটাকে তো একবার বুকে নিতে পারতো। এরকম কত মায়ের কোল খালি করে আছে, কত বাবা তার সন্তানকে দেখতে পাচ্ছে না। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আজকে মাসের পর মাস, বছর চলে গেল, নিজের সন্তানদের মুখটাও দেখতে পারে না। অসুস্থ মাকে দেখতে গেল, দুই ভাই, একজনের চোখ তুলে নিল, আর একজনের হাত পা মেরে ভেঙে দিল। আর এক ছেলে মা অসুস্থ শুনে গেছে, রাস্তার উপরে তাকে মেরে ফেলে রেখে দিয়েছে। বাপ সকালে মসজিদে নামাজ পড়তে যাবে, বাড়িতে বের হয়ে দেখে রাস্তার উপর ছেলে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে। এটা কি দেশ পরিচালনা? এটা কি দেশ শাসন করা? কই, আওয়ামী লীগ তো এই 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল, একটানা। এই ধরনের ঘটনা তো আমরা ঘটাতে দেইনি। যখনই কোনো অন্যায় অবিচার হয়েছে, সাথে সাথে তার ন্যায় বিচার হয়েছে। আওয়ামী লীগের এই কঠিন সময়ে শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন কেন? তিনি কি আসলেই দেশে ফিরতে পারছেন সহসা? শেখ হাসিনা প্রতিদিন কোথাও না কোথাও বক্তব্য দেন, কোথাও না কোথাও কথা বলেন। আজকে তারই একটি কথা নিয়ে আমরা আলাপ করব। বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। কে বলেছেন? কার বক্তব্য এটি? শেখ হাসিনার। সম্প্রতি তিনি জি24 ঘন্টায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটি গতকাল মধ্যরাতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন এবং সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের আলোকে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিয়েছেন। সে জি24 ঘন্টা তাকে প্রথম প্রশ্ন করছে যে বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? হঠাৎ করে বাংলাদেশে পা রাখার, ভারতীয় গণমাধ্যম পা রাখার প্রশ্ন কেন করছে? শেখ হাসিনা এই প্রশ্নের উত্তরে বলছেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেপ্তার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া জরুরি। এর পাশাপাশি ইউনূস যে সর্বনাশ করে গিয়েছেন তা মেরামত করায় আমাদের দায়িত্ব। দ্রুতগতির অর্থনীতি থমকে গিয়েছে, বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ, যুব সমাজ, কৃষক ও শ্রমিক কারো জন্যই কাজ নেই। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত, সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেশে আজ আইনের শাসন নেই, আছে শুধু মব সন্ত্রাস। বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলো, যাদের অনেকের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, তারা আজ সম্পূর্ণ মুক্ত। প্রকাশ্যেই তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করছে। এই ক্ষত সারাতে হলে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার। আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে দেশের সেবা করতে প্রস্তুত, কিন্তু নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় সেটা সম্ভব নয়। জি24 ঘন্টা তারেক রহমান ও বিএনপিকে নিয়েও প্রশ্ন করেছে। জি24 ঘন্টা প্রশ্ন করছে যে তারেক রহমান ও বিএনপি, তাদের কি বিশ্বাস করা যায়? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিন সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এটাই গণতান্ত্রিক স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরো মজবুত করে। একই বলে চান কপাল রে ভাই, চান কপাল। ডিবি হারুনের সেই ভাতের হোটেলের খাওয়া কই থেকে কই নিয়ে গেছে এই নাহিদ রে, এই সার্জিস রে, এই হাসনাত আব্দুল্লাহ রে, তার উপর হচ্ছে আরো যে 2-1 জন আছেন, আপনি দেখেন কই থেকে কই নিয়ে গেছে কপাল। ওই দিন ডিবি অফিসে বসে হারুনে যখন আটকাইছিল, তখন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ একবার যদি এখান থেকে বের করতাম পারি, আল্লাহ আল্লাহ। তারপরে এদের পরিবারকে ডাকানো হয়েছিল, ভাতটাত খাইয়া সবাই বলছিল আমরা আমরা এই আন্দোলনে আমরা নাই, তারাও এখান থেকে বিবৃতি দিছিল, তাই না? বাট সরকার পতনের পর আজকে দেখেন এক একজন কোন লেভেলে গেছে। তবে অনেকেই ট্র্যাক হারাই ফেলছে নির্বাচনকে নিয়ে, ক্ষমতা পাইয়া। কিছুটা 100-তে 80, আমি এখন হাসনাত আব্দুল্লাহ বলি 20%, হাসনাত আব্দুল্লাহর ভুল আছে, কথাবার্তার মধ্যে অনেক অধ্যত্বপনা আছে, পোলাপাইন বয়স, রক্ত গরম। এই 20% যদি শুধরাইতে পারে, হাসনাত উইল বি এ গ্রেট লিডার, ভালো জায়গায় যাইতে পারবে। ওই যে প্রতিপক্ষকে নিয়ে একদম নিজের মন মতো না হলে ফেসিস্টের সহযোগী, এই টাইপের ট্যাগ বন্ধ করতে হবে হাসনাত। রাজনীতিতে শালীনতা জরুরি, সহনশীলতা জরুরি। আরেকটা আছে তাসনিম যারা, আমি নিজে তাকে সাপোর্ট করি, ভোট দিবেন তাসনিমরে। তো হাসনাত অটো কিন্তু এমপি হয়ে যাচ্ছে। মঞ্জুরুল মুন্সি ফাইনালি ভোটের মাঠ থেকে কিন্তু আউট, এখনো আপিল বিভাগে লড়াই করছেন। গতকালকে একটা শুনানি ছিল, এই ডেট কিন্তু পিছাই গেছে। তো বিএনপির নেতাকর্মী যারা আছেন এখানে, ভিন্নতা হিসাবে তারা অন্য কোনো পদ্ধতি তাদের মাথায় আছে কিনা জানি না, তো মাঠটা তো খালি হয়ে গেল। আবার বিএনপি করেন কিন্তু মঞ্জুরুল হাসান মুন্সিকে পছন্দ করেন না, এরকম একটা গ্রুপও কিন্তু দেবিদ্বারে আছে। এখন দলের নির্দেশনার কারণে থাকে না যে বিএনপিতে একাধিক প্রার্থী ছিল, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, তো সবাই তার মনোনয়ন দল দিতে পারে নাই। তো যারা মঞ্জুরুল হাসান মুন্সির বিপরীতে ছিলেন, হাসনাত প্রায় একটা বক্তব্য দিত যে বিএনপির অনেক লোক
দলের পক্ষে কথা বলে, সিঙ্গারা টিঙ্গারও খায়, ওয়ার্কও করে, কিন্তু ভোট হাসনাতরে দিব। এই গ্রুপটাই হচ্ছে কোথাও না কোথাও যারা মঞ্জুরুল্লাহ আসার মুন্সির বিপরীতে থাকা গ্রুপটা, তারা কিন্তু হাসনাতের সাথে একটা সেট আপ আছে। এটা বোঝাই যায় জামাতের এই রাজনীতি বা এনসিপির জন্য একটা পলিটিক্স আশীর্বাদ হয়ে গেছে যে বিএনপির এক এলাকা একাধিক প্রার্থী। আর ওই যে আমরা যারা অন্য দল করি, আমাদের প্রার্থীদের স্বভাব কি, আমি ক্ষমতায় গেলে তোমার অস্তিত্ব আগে নষ্ট করবো, বিরোধী দল তো পরে। আওয়ামী লীগ একই কাজ করছে, যে আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগ সবার আগে দৌড়াইছে, বিএনপি জামাতের সাথে ভালো ছিল, এরকম হয়েছে না? হয়েছে তো। তো বিএনপির মধ্যে অভ্যাসটা আছে। এখন সর্বশেষ একটা ক্যারেক্টার ছিল মঞ্জুরুল হাসান মুন্সি মাঠ থেকে আউট, হেভি ওয়েট তিনিই ছিলেন। বিকল্প একটা পদ্ধতি বিএনপি হয়তো সেখানে নিচ্ছে, আমি জানি না কাকে নিচ্ছে। তবে এখানে আরেকটা ফ্যাক্ট ছিল, খেলাফত মজলিসের যিনি প্রার্থী ছিলেন, আর এই খেলাফত মজলিসের যিনি প্রার্থী তিনিও হুট করে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে আপনার নির্বাচন থেকে সরে গেছেন। তার মানে পুরা মাঠ খালি, পুরোটা মাঠই এখন হাসনাতের, অর্থাৎ অটো এমপি হয়ে যাচ্ছে এক ধরনের। তবে ভোট হবে, অ্যাজ এ রেজাল্ট ভোট হবে, কিন্তু এখানে হাসনাতকে মোকাবেলা করবে ওইরকম কোন প্রার্থী এই আসনে নাই। তার মানে হাসনাতের এমপি হওয়া শতভাগ নিশ্চিত হয়ে গেল। যদিও খেলাফত মজলিসের যে প্রার্থী ছিলেন তিনি ততটা পরিচিত বা খুব বেশি যে ভাইরাল ক্যারেক্টার অথবা খুব হেভি ওয়েট নেতা তাও না, তারপরেও কিছু ভোট হয়তো এখানে যাইতো। তো এখন দেখেন এনসিপির পিছনে জামাতের সাপোর্ট, এনসিপির একটা নিজস্ব ভোট ব্যাংক, হাসনাত যে এলাকার ওইটা একটা ভোট ব্যাংক, তরুণ প্রজন্ম যারা অন্য ভাইদের আশেপাশে ঘুরে কিছু খাইতে পারে নাই, এখন হাসনাতের সাথে কিন্তু এরকম একটা খাওয়া গ্রুপ, ভাইয়া গ্রুপ অটোমেটিক জড়ছে। সবাই যে হাসনাতের সাথে খুব ভালো মানুষ তা না, অনেক আছে এলাকার আধিপত্য বিস্তার করবে, হাসনাতের খাসলুক হবে, এরকম একটা গ্রুপ হয়েছে না, আছে। তো সব মিলেইয়া আপনি দেখেন যে একটা ভালো অবস্থান কিন্তু করে ফেলছে। ইভেন আওয়ামী লীগের ভোটারদেরকেও হাসনাত কিন্তু ম্যানেজ করতেছে তার এলাকায়। অনেকে বলছে না যে হাসনাতের আশেপাশে আওয়ামী লীগের লোক দেখা যায়, তো এটা তো হাসনাত না, এটা তো সবাই করতেছে। তো এই সবকিছু হিসাব করলে হাসনাত নির্বাচনে এমপি হওয়ার দৌড়ে সবার আগে অটো এমপির পদে চলে যাচ্ছে। ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল মোহাম্মদ ইউনূসের স্ট্র্যাটেজি। মোহাম্মদ ইউনূস 9-10 মাস আগে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি স্থলপথে ভারত থেকে সুতো আমদানি বন্ধ করে দিয়েছিলেন। সে সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ জায়গায় পৌঁছে যায়। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন ভারতের বিপক্ষে সিদ্ধান্ত নিলে তিনি হয়তো বাংলাদেশের মানুষের কাছে নায়কের সম্মান পাবেন, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তিনি যে কতটা ভুল তা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন বাংলাদেশের সমস্ত সুতো কারখানাগুলি বন্ধ হয়ে গেল এবং সেই সুতো কারখানার যে অ্যাসোসিয়েশন তারা ঘোষণা করে দিল সরকারি সিদ্ধান্তের জন্যই তাদের এই ধরনের চরম পদক্ষেপ নিতে হচ্ছে। কেন এই ধরনের চরম পদক্ষেপ তাদের নিতে হলো? দেখুন, বাংলাদেশ সরকার স্থলপথে সুতো আমদানি বন্ধ করেছিল, এটা ঠিক, কিন্তু তারা যেটা করেছিল তা হলো জলপথটা কি খোলা রেখেছিল। এবার বাংলাদেশের এই সুতোর থেকে ভারতের সুতো এতটাই উৎকৃষ্ট মানের এবং সস্তার, ফলে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্ট যে সেক্টরের মালিকরা আছে তারা ভারতের সুতো জলপথে কিন্তু আমদানি করতে শুরু করে। ফলে আলটিমেটলি মোহাম্মদ ইউনূস যে ভেবেছিলেন যে স্থলপথ বন্ধ করলেই হয়তো বাংলাদেশের সুতো আমদানি এই পুরো বিষয়টি স্তব্ধ করে দিয়ে তিনি বাংলাদেশের সুতোকে বাঁচাবেন, সেটা আলটিমেটলি মুখ থুবড়ে পড়ে শুধুমাত্র একটি স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডারে। কালকে বাংলাদেশের সুতো অ্যাসোসিয়েশন ঘোষণা করে দিয়েছেন যে 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সমস্ত কটন মিল বন্ধ, কারণ সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে তারা বেকায়দায় তো শুধু পড়েছে তা নয়, তাদের ব্যবসা কিন্তু উঠে যাওয়ার মতো জায়গায় তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় এখন সমস্যা গ্যাসের ঘাটতি। আপনারা জানেন বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ডিজেল নেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যত ভারত বিরোধিতা শুধু ক্রিকেটের মাঠে, রাজনৈতিক মঞ্চে এবং নেতা মন্ত্রীদের স্লোগানে। এই যে গ্যাসের ঘাটতি বাংলাদেশে এখন চরম পর্যায়ে পৌঁছেছে, এতে বাংলাদেশের সুতো কারখানাগুলো কিন্তু ঢুকছে, কারণ জ্বালানি তৈরি যদি না হয় সুতো কিন্তু তৈরি হবে না। এবং এর ফলে এক ধাক্কায় বাংলাদেশের ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $200 কোটি। অর্থাৎ প্রথমত আমদানিকে ঠিকভাবে ম্যানেজ করতে না পারা এবং গ্যাসের ঘাটতি, পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি তো আছে, সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। তবে এই সব কারণে বাংলাদেশের টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি আছে, অ্যাসোসিয়েশন আছে, তারা ঘোষণা করে দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে তাদের সমস্ত কটন মিলকে তারা বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি এতটাই খারাপ জায়গায় চলে গেছে, ব্যাংকিং সেক্টরের এতটাই বিপর্যয় হয়েছে যে সাধারণ মানুষের হাতে পয়সা নেই। ফলে তথ্য বলছে উৎপাদন ক্ষমতা 50% কমে গেছে শেষ 8-9 মাসে। অর্থাৎ যে কটন ইন্ডাস্ট্রি বাংলাদেশের একসময় গর্ব ছিল, যে কটন ইন্ডাস্ট্রি বাংলাদেশের জিডিপি কে কন্ট্রোল করতো, সেই কটন ইন্ডাস্ট্রি চোখের সামনে শেষ 1 বছরে কার্যত ধ্বংস হয়ে গেল। এবং কটন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে আরো ছোট ছোট অনুসারী যে সকল শিল্প ছিল তারাও কিন্তু কার্যত শেষ। যে তথ্য আরো সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই বাংলাদেশের রেডিমেড গার্মেন্টের সঙ্গে জড়িত ইন্ডাস্ট্রি যারা বাংলাদেশের সুতো না কিনে ভারত থেকে দিনের পর দিন সুতো কিনছেন,
এর ফলে বাংলাদেশের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলতেছে এবং শেখ হাসিনাকে যে অনেকে সাপোর্ট দিতেছে বিভিন্ন আন্তর্জাতিক দেশ, এগুলো নিয়ে কথা হচ্ছে গাইস। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।